গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প প্রজন্ম, রচনা বুদ্ধদেব গুহ। আজও পিয়ন এসে চলে গেছে, খোকার চিঠি আসেনি। সূর্যকান্ত এবং মৃণালিনী দুজনেই খুব চিন্তায় আছেন। গত সপ্তাহে চিঠিতে খোকা লিখেছিল যে বৌমার একটু জ্বর ভাব মতো হয়েছে। চিন্তা করা ছাড়া ওদের আর কিছুই করার নেই। এত দূর থেকে ভাবলেও খারাপ লাগে। মৃণালিনীর এই সময়টাতেই যায় একটু অবকাশ। সূর্যকান্ত ঠিক বিকেল 3টে উঠে পড়বেন, মুখ ধোবেন শব্দ করে। ততক্ষণে মৃণালিনী কেটলিটা চাপিয়ে দেবেন হিটারে। তারপর চা করে দেবেন সূর্যকান্তকে। নিজের চায়ের কাপটা নিয়ে বসবার ঘরে বসবেন। অনেক বছর হয়ে গেল। মৃণালিনীর কাছে পৃথিবী, এই জীবন বড় একঘেয়ে, ক্লান্তিকর হয়ে উঠেছে। সূর্যকান্ত কানে আজকাল বেশ কম শোনেন। মাস কয়েক আগেও অন্যরকম ছিলেন। এদিকে কথা বলার লোক বলতে ওই একজনই, তাঁর স্বামী। বাড়িতে না আছে কোনো চাকর বাকর, না কোনো ছেলে মেয়ে, নাতি নাতনি। মেয়ে সুধার বিয়ে হয়েছে পুরুলিয়ায়, এখান থেকে ওখানে। কিন্তু তবুও কি আসে একটু? অবশ্য মেয়ের দোষ নেই কোনো, জামাইও ভালো। কিন্তু মেয়ের শাশুড়ি একটু অদ্ভুত ধরনের মানুষ। তাঁর শাশুড়ি তার ওপর অত্যাচার করেছিলেন বলে তিনি তার নিজের বৌমার উপরই সব রকম অত্যাচার চালিয়ে যান। এ যুগে এমন দেখা যায় না। মৃণালিনীর মাতৃভক্ত জামাইও তেমনই। তার মায়ের মুখে একটি কথাও বলে না। এ বাবদে জামাইয়ের ওপর রাগও যেমন হয়, তেমন জামাইকে তারিফও করেন মনে মনে। সব ছেলেরাই যদি এমন মাতৃভক্ত হতো, স্ত্রীর কথা মতো না চলতো, তবে তাঁর সংসারের চেহারাটাও আজ অন্যরকম হতে পারত হয়তো। মৃণালিনী একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই নির্জনে একা ঘরে নিঃশ্বাসের শব্দে নিজেই চমকে উঠলেন। বাইরের কাঁচা রাস্তা দিয়ে নয়াটৌলির গয়লা সাইকেল চড়ে ঘন্টি বাজিয়ে কাছারির দিকে চলে গেল। ওর সাইকেলে অনেকগুলো দুধের ভাঁড় থাকায় অদ্ভুত একটা শব্দ হয় ও যখনই যায়। এই গয়লাটি ইদানিং মৃণালিনীর ঘড়ির কাজ করে। বসবার ঘরের বড় ঘড়িটা আজ 2 বছর হলো খারাপ হয়ে পড়ে আছে। তাঁর নিজের রিস্টওয়াচটার স্প্রিং কেটে গেছে বহুদিন। খোকাকে কখনো সারিয়ে দিতে বলেননি, কিন্তু খোকা ও বৌমা জানে যে ঘড়িগুলো খারাপ। বাড়িতে যে একমাত্র ঘড়িটি সচল, সেটি সূর্যকান্তর রিস্টওয়াচ। সেটা তার বালিশের নিচেই সবসময় থাকে। সকালে যখন সূর্যকান্ত বাড়ির হাতায় হেঁটে বেড়ান, তখন মাঝে মাঝে হাতে পড়েন আজকাল। রিটায়ার্ড জীবনে ঘড়িটা একটা বেমানান গয়না হয়ে গেছে। রিটায়ার করার পর থেকে এই কয়েক বছরে মানুষটাও একেবারে অন্যরকম হয়ে গেলেন। যৌবনের প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন, দাপটে এবং হাসিখুশি মানুষটার সঙ্গে এই স্তব্ধ দাবিহীন সূর্যকান্তর কোনোই মিল নেই। আগে রান্নাঘর, খাওয়ার ঘর সমস্তই ব্যবহৃত হতো। বাড়িতেই কত জাঁকজমকে থাকতেন, ঠাকুর চাকর সবই ছিল। এখন সেদিন নেই। 300 টাকা মতো পেনশন পান সূর্যকান্ত। খোকা প্রতি মাসে 100 টাকা করে পাঠায়। আজকাল টাকার কি কোনো দাম আছে? 400 টাকার মধ্যে ওষুধ বিশুষ, ইলেকট্রিক বিল, খাওয়া, ডাক্তারের খরচ, অতিথি আপ্যায়ন, সব কিছু। খোকার যে অনেক খরচ, বেচারা তার বেশি পাঠাতে পারে না। ওর ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে, অ্যালসেসিয়ান কুকুর আছে একটা, তার পেছনেও খরচ কম নয়। বৌমার ফুলের শখ খুব, তাই মালি রেখেছে একজন। ক্লাবের বিল আছে, অতিথি আপ্যায়ন আছে। বৌমার বাপের বাড়ির অবস্থাও ভালো না। আসানসোলে তাদের দিকেও দেখতে হয় খোকাকে নিশ্চয়ই। টাটানগরে তাঁর খোকা আজ একজন হোমরা চোমরা লোক। ভাবতে গর্ববোধ করেন মৃণালিনী। বিরাট বাংলো, চাকর বাকর, গাড়ি। মাঝে মাঝে মৃণালিনীকে টাটায় নিয়ে যায় খোকা গাড়ি করে, যখন বৌমা অসুস্থ হয় অথবা বাচ্চারা কেউ অসুখে পড়ে।
জামশেদপুরে ভালো ট্রেন্ড আয়া পাওয়া যায় না। যখনই দরকার হয় মৃণালিনী যান, নাতি নাতনিকে কাছে পেয়ে খুশি হন। নাতনিটি 2.5 বছরের, ভারী মিষ্টি, বড়ই দ্বিধাভক্ত। চায়ের জলটা বোধহয় হয়ে গেল। মৃণালিনী কেটলি নামাতে গেলেন। সূর্যকান্ত উঠে পড়েছেন। বালিশের নিচ থেকে হাতঘড়িটা বের করে দেখলেন, দেখেই রেখে দিলেন। আজকাল বড় ঘন ঘন ঘড়ি দেখেন সূর্যকান্ত। পৃথিবী তাঁর কাছে শব্দহীন হয়ে গেছে। কানে কিছুই শোনেন না। আজ কানে শোনেন না বলেই বুঝতে পারেন যে হাওয়ারও শব্দ ছিল, ছিল রোদের, ভোরের শব্দ ছিল, রাতের প্রদোষেরও শব্দ। 10 দিক ঘিরে শব্দমঞ্জরি, সুন্দর সব শব্দ সিঞ্জনে শিহরিত ছিল তাঁর তখনকার জীবন। আজ পাখির ডাক, গাড়ির হর্ন, মৃণালিনীর কথা কিছুই আর শুনতে পান না তিনি। তবে 42 বছরের পার্টনারশিপ, ঠোঁট নাড়লেই বুঝতে পারেন সূর্যকান্ত মৃণালিনী কি বলতে চাইছেন। সূর্যকান্তর চেয়ে মৃণালিনী বয়সে বছর দশকের ছোট। আগেকার দিনে প্রায় সব দম্পতির বয়সের তফাৎ ওরকমই হতো। তাদের দাম্পত্য জীবনে সুখের অভাব কখনো ঘটেনি। কিন্তু ইদানিং মৃণালিনী যেন একেবারে ভেঙে পড়েছেন। মনে হয় সূর্যকান্তর চেয়েও বয়স তার বেশি। হাত পা ফুলে গেছে, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার। প্রায় অথর্ব অক্ষম অর্থহীন সূর্যকান্ত আজকাল মৃণালিনীর দিকে সোজাসুজি চাইতে পর্যন্ত পারেন না। বড় অপরাধ বোধ জাগে। একটি ঠিকই লোক রাখেন, আজ এমন সামর্থ্য নেই সূর্যকান্তর। আজকের অপারগতার গ্লানিটা তাঁরই একার। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো, বিয়ে দেওয়া, তাদের যার যার সংসার গোছানোতে তাঁর জীবনে যা কিছু সঞ্চয় ছিল সবই গেছে। কোনো ইন্স্যুরেন্স পলিসি ছিল না সূর্যকান্তর। মৃণালিনীকে গর্বভরে বলতেন, আমার খোকাই আমার ইন্স্যুরেন্স। বুড়ো বয়সে খোকা কি আমাদের ফেলে দেবে? দেখো না, মাথায় করে রাখবে, ও তো আমারই ছেলে। মৃণালিনী চায়ের 2টি কাপ ট্রেতে বসিয়ে, রাবারের বাথরুম স্লিপার পায়ে, বিবর্ণ বিষণ্ণতার প্রতীক খয়েরি শালটি গায়ে দিয়ে, বাইফোকাল চশমা নাকে লাগিয়ে আস্তে আস্তে সূর্যকান্তর দিকে চটি ঘষে ঘষে এগিয়ে আসেন। আজকাল কানে শোনেন না বলে মৃণালিনীর পদশব্দ শুনতে পান না সূর্যকান্ত। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন তার 42 বছরের সুখ দুঃখের ভাগিদারের দিকে। মৃণালিনী কি আজকাল নিঃশব্দে চলাফেরা করেন? সূর্যকান্ত ভাবেন, মৃত্যুর পায়ের শব্দ কি শোনা যায় না? মৃত্যু তবু শান্তির, বড় শান্তির। সেদিন মুখুজ্জে মশাই গেলেন, গত মাসে সোমেশ্বর গেল। বার্ধক্য, জরা, বড় কষ্টের। যাদের টাকা নেই, যাদের অবলম্বন নেই, যারা শুধুমাত্র কোনো ক্রমে বেঁচে থাকার জন্য নিজেদের বড় স্বাদের, বড় আদরের, বড় আশার পুত্রকন্যার দায়ের ওপর নির্ভর করেন, তাঁদের মতো গ্লানির জীবন যেন শত্রু না হয়। সূর্যকান্ত নিরুচ্চারে দৃঢ়তার সঙ্গে দাঁতে দাঁত ঘষে বলেন, হ্যাঁ, যেন শত্রু না হয়। মৃণালিনী সূর্যকান্তকে চা দিয়ে নিজেও সামনে বসলেন। মৃণালিনীর পায়ে মোজা। সমস্ত শীতকালটা প্রায় সারাদিনই মৃণালিনী মোজা পরে থাকেন আজকাল। এদিকটায় বড় ঠান্ডা, পাহাড়টা কাছে, নদীটাও। আগে ফায়ার প্লেসে আগুন জ্বালাতেন যখন সূর্যকান্ত চাকরি ছিল, প্রতিপত্তি ছিল। শুনতে পান আজকাল অনেক রকম রুম হিটার বেরিয়েছে। এই বয়সে বড় শীত করে। সারা পৃথিবীর পাহাড় নদীর সমস্ত শীত এসে বুড়ো বুড়িদের শরীরে জমে। সাইবেরিয়ান হাঁসের মতো ঝাঁকে ঝাঁকে ওরা উড়ে আসে। এসে ওদের জল ভেজা ফ্যাকাশে হলুদ চ্যাপ্টা পায়ের পাতা দিয়ে সূর্যকান্তকে, মৃণালিনীকে চাপটে ধরে। হিসিয়ে শীতের শীষ ওঠে। রাতে হট ওয়াটার ব্যাগে গরম জল করে দেন তিনি সূর্যকান্তকে। একটাই আছে, তার জন্য জোটে না। সূর্যকান্ত তাঁর ব্যাগটাই মাঝে মাঝে এগিয়ে দেন মৃণালিনীকে, মৃণালিনীর খাটের দিকে। দুজনে দু বিছানায় শোন বহুদিন হলো। মাঝের টেবিলে নাতি নাতনির ছবি থাকে, কৃতি ছেলে এবং বউয়ের। সারা দিনে রাতে সূর্যকান্ত এবং মৃণালিনীর মধ্যে
3-4টির বেশি কথা হয় না আজকাল। কথার কিছু নেইও আর। সূর্যকান্ত হয়তো জিজ্ঞাসা করেন, আজ কি পূর্ণিমা? পায়ের পাতায় এত ব্যথা হলো কেন? মৃণালিনী বলেন, এই তো অমাবস্যা গেল। সূর্যকান্ত ভুল শোনেন, ও বৃহস্পতিবার। মৃণালিনী নিষ্ঠুরের মতো চুপ করে থাকেন। কাহা তো কালা লোকের সঙ্গে বকবক করা যায়। সূর্যকান্ত আজকাল মেনেই নিয়েছেন এই অবস্থা। প্রতিবাদ করেন না, অনুযোগও নয়, চুপ করে থাকেন। ওর মুখটা দেখে শিশুর মুখ বলে মনে হয়। যারা একদিন কানে শুনতেন কিন্তু এখন শোনেন না, তাদের মুখমণ্ডলে কেমন যেন এক অসহায় ভাব ফুটে ওঠে। অতীতের সমস্ত হাসি, সানাই, গান, ভোরের পাখির ডাক, রাতের শিশির পড়ার শব্দ, সমস্ত শব্দময়তা নিঃশব্দে স্থানান্তরিত হয়ে সূর্যকান্তর মুখের অভিব্যক্তিতে পরিস্ফুট হয়ে থাকে। উঁচু নিচু হয়ে ব্রেইলি সিস্টেমের লিপির মতো চোখ দুটো এখন অবোধ জাবর কাটা গরুর চোখের মতো নরম, একঘেয়ে, অভিব্যক্তিহীন হয়ে গেছে। সূর্যকান্তর মুখে তাকালে বড় দুঃখ হয় মৃণালিনীর। নিজের জন্য কষ্ট হয়, কিন্তু সূর্যকান্তকে এইরকম অসহায় অবস্থায় ফেলে তিনি যে আগে চলে যাবেন একথা ভাবতেও তাঁর বড় ভয় করে। মনে মনে ঠাকুরকে ডাকেন, বলেন, ঠাকুর, আগে যেন ওকে রওনা করিয়ে দিতে পারি। বাইরে দেখতে দেখতে শীতের বেলা পড়ে আসে। আম আর আকাশমণি গাছের ছায়াগুলো দীর্ঘতর হয়ে এককালীন বাগানের সর্বত্র গজিয়ে ওঠা মরা লালচে ঘাসগুলোর ওপর পড়ে। চারিদিকে মৃণালিনীর মনের মধ্যে বিষণ্ণতা গড়িয়ে যায়। ফুল গাছগুলো যত্নের অভাবে মরে গেছে বহুদিন। মৃণালিনীর একসময় পালিত সিয়ামেজ বিড়ালনিটির মতো। কবে তা আজ সঠিক মনে পড়ে না। আজকাল সন্ধে লাগতে না লাগতেই বাড়ির হাতার মধ্যেই শেয়াল ঘোরাঘুরি করে। আম গাছের ঝাঁকড়া ডালে বসে হুতুম পেঁচা দুর্গুম দুর্গুম করে বুক কাঁপিয়ে ডাকে। অন্ধকার হয়ে গেলেই থমথম করে নির্জনতা চারিদিকে, ছমছম করে শীত। সন্ধ্যের পর কোলাস্টেবল গেট টেনে দিয়ে মৃণালিনী ইজি চেয়ারে আধো শুয়ে পড়েন এবং ভাবেন। পুরনো দিনের কথা ভাবতে ভাবতে কোথায় না কোথায় চলে যান। আর সূর্যকান্ত এককালীন জাঁকজমক ভরা শতচ্ছিন্ন কার্পেট মোড়া বসার ঘরে নিজের আর্থিক সঙ্গতি, নিজের সুখের দিনের স্মারক, যৌবনের দামি প্রাণের ট্রাউজার আর ফুলহাতা সোয়েটার পরে টেবিলের ওপর তাসগুলো দুহাতে মেলে ধরেন, মাটেন, দান দেন ছুঁড়ে ছুঁড়ে। বারে বারে রোজ সন্ধ্যেবেলা বৃদ্ধ পরাজিত সূর্যকান্ত অনুপস্থিত প্রতিপক্ষকে ওয়াক ওভারে হারান। তাসগুলো আবার তুলে নেন, বাঁটেন, দান দেন। বাইরে শেয়াল হুক্কা হুয়া করে হেসে ওঠে। হুতুম পেঁচা আবার ডাকে। মৃণালিনীর মনে পড়ে যায়, বহু বছর আগে একবার একটা লক্ষ্মী পেঁচা বসেছিল এই বাড়িতেই, পূর্ণিমার রাতে। রান্নাঘরের পাশের ছোট ল্যাংড়া আম গাছটার ডালে বসেছিল অনেকক্ষণ। সেবারই সূর্যকান্তর উন্নতি হয়, শেষ উন্নতি। সেই সময়কার খোকার সুধার ছেলে মানুষ কচি মুখ ও উজ্জ্বল চোখের কথা মনের মধ্যে ঝিলিক মেরে যায় মৃণালিনীর। অনেক ধরাধরি করার পর সে বছরই খোকার জামশেদপুরের চাকরিটা জোগাড় করেন সূর্যকান্ত। মনে পড়ে সে বছরই সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসাডার গাড়িও কেনেন। কিন্তু খোকার বিয়ের সময় খোকার তখনকার কোয়ার্টার সুন্দর করে সাজাবার জন্য অনেক টাকার দরকার পড়েছিল। সেই সময় ওর সেই গাড়িটাকে বিক্রি করে দেন সূর্যকান্ত। মৃণালিনী নিষেধ করেছিলেন, তাও মনে পড়ে। সূর্যকান্ত বলেছিলেন, আহা, ছেলে মানুষ, এই তো আনন্দ মজা করার সময়। আমাদের বিয়ের পরের দিনগুলোর কথা ভুলে গেলে? আমাদের জন্য তো করার কেউ ছিল না। একটা টর্চের আলো পড়ল যেন বাইরে। কেউ কি এলো? মৃণালিনী উদ্বিগ্ন হলেন। আশেপাশের বাড়ি থেকে কেউ এলে ভালোই লাগে ওদের, যারা ওদের ঘনিষ্ঠভাবে চেনেন, যাদের সকলের অবস্থাও প্রায় ওদেরই মতো, এক চৌধুরীরা ছাড়া। ওদের ছেলে বউ প্রতি মাসে কলকাতা থেকে ওদের দেখতে আসেন। কত কি নিয়ে আসে ওদের জন্যে, খাবার দাবার, জামা কাপড়। সুনীল ওদের ছেলে, ইঞ্জিনিয়ার, কখনো কখনো গাড়ি নিয়েও আসে।
তখন মৃণালিনী ও সূর্যকান্তকে নিয়েও ওরা এখানে ওখানে যায়। নিজের কারখানা আছে হাওড়া না কোথায় যেন। ছেলের বউটিও বড় ভালো হয়েছে, যেমন দেখতে তেমনই স্বভাব। কে বলবে নিজের মেয়ে নয়? চৌধুরী গিন্নিকে এমন করে মা বলে ডাকে যে মৃণালিনীর বুকটাও যেন জুড়িয়ে যায়। চৌধুরীরা এলেই নিজেদের ছেলে বউয়ের কথা মনে পড়ে যায় ওদের, বড়ই খারাপ লাগে। কিন্তু একদিন চৌধুরী গিন্নি খোকার সম্বন্ধে কি একটা কথা বলতে গেছিলেন। সঙ্গে সঙ্গে মৃণালিনী বলেছিলেন যে আমার খোকাকেও বকাবকি করেই থামাতে হয়। আমাদের জন্য যে কি করবে, কিসে আমাদের সুখ, এই ভেবেই ও মরে যায় সব সময়। যেমন খোকা তেমন হয়েছে বৌমা, এমনটি হয় না। মৃণালিনী চৌধুরীদের বুঝিয়ে বলেন, আমরা বলি আমরা বুড়ো হয়েছি, তোমাদের সুখই এখন আমাদের সুখ। আমাদের নিজেদের সুখ বলে এখন আর কিছু আলাদা করা যায় নাকি? উনিও খুব রাগারাগি করেন, বলেন একেবারে অপচয় করবে না, সামনে তোমাদের সমস্ত জীবন পড়ে আছে, আমাদের আর কদিন। তবু কথা শোনে কই ছেলে বউ। চৌধুরীরা বোঝেন সব, মুখে কিছু বলেন না। এই তো সেদিন পাটনা থেকে খোকার এক ছোটবেলার বন্ধু এসে থেকে গেল দুদিন ওদের সঙ্গে। মিলু, ছেলেটা বড় ভালো, ডাক্তার। পাটনাতে খুব ভালো প্র্যাকটিস মিলুর। বিয়ে থা করেনি, একেবারে একই রকম আছে। মৃণালিনী কি আদর করবেন ওকে, মিলুই যে কত আদর যত্ন করে গেল এই দুদিনে তাদের দুজনকে, তা বলার নয়। মৃণালিনীর জন্য শাড়ি, সূর্যকান্তর জন্য ট্রাউজারের কাপড়, বাটার জুতো সব কিনে দিল। ইলেকট্রিক টোস্টারটা খারাপ হয়ে পড়েছিল, দেখে একটা টোস্টার কিনে আনলো। আরও কত কি। কত বছর পরে যে রসমালাই খেলেন মিলুর দৌলতে, আর বড় বড় কই মাছ, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে তেল কই, তা মৃণালিনী জানেন। ছোটবেলায় খোকা আর মিলু একই রকম ছিল, বড় হয়ে দুরকম হয়ে গেছে। মিলু বিয়ে করেনি, এখানেরই একটি মেয়েকে খুব ভালোবাসত, রানীকে। রানী এখন দুই ছেলের মা, এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে বিয়ে হয়েছে, কলকাতায় আছে। মেয়েটা ভুলে গেছে, কিন্তু মিলু ভোলেনি ওকে। মৃণালিনীর মনে হয় পুরনো স্মৃতির জন্যই বারবার এখানে আসে মিলু। বাসারিয়ার চড়ুইভাতির জায়গাতে দুপুরে ঘুরে বেড়ায় একা একা। রানীদের বাড়ি এক রাজস্থানী ব্যবসায়ী কিনে নিয়েছে। এখনও তবু সকাল বিকেল সে বাড়ির সামনের পথ দিয়ে পায়চারি করে। মিলুর কাছে মৃণালিনী ও সূর্যকান্ত তাদের সমস্ত অভাব অসুবিধে অতি সাবধানে গোপন করে রেখেছিলেন। বলেছিলেন, এখানে চাকর মুটে পাই না, বুঝেছ বেটা, এ বাহানা নয়, নইলে খোকাও 3-4টে চাকর রেখে দিত আমাদের জন্যে। কাজের লোকগুলো সব হতভাগা, আসে তো দুদিন থেকেই পালায়। লোক না রাখতে পারার অক্ষমতাকে নানা অজুহাতে ঢেকে রেখেছিলেন মিলুর কাছ থেকে। মৃণালিনী বলতেন বটে, কিন্তু মিলুর মুখ দেখে মনে হতো মিলু যেন ওর সব কথা বিশ্বাস করছে না। ছেলেটা সব শুনত আর কেমন অবিশ্বাসী চোখে চেয়ে থাকত মৃণালিনীর দিকে। যাই হোক, যে কদিন ছিল বড় হইচই হয়েছিল। কত পুরনো দিনের গল্প, খোকা সুধার ছোটবেলার কথা, এই সব কত মজার কথা। গরমের ছুটিতে আম খাওয়া, ওদের শখের থিয়েটার, বাইরে চাঁদোয়ার নিচে গালিচা বিছিয়ে হ্যাজাক জ্বালিয়ে। তখন ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু অনেক আলো ছিল মনের মধ্যে। বাড়ির হাতায় ঝিঝি ডাকছে একটানা। বাইরে যেন কার পায়ের শব্দ পেলেন মৃণালিনী। জোরালো টর্চের আলো। অতিথি অভ্যাগত কেউ এলেই ভয় করে বড়। কি খাওয়াবেন, কি দিয়ে আতিথেয়তা করবেন তা ভেবেই আতঙ্কিত হন। একদিন এমন ছিল যখন অতিথি এলে ওরা সত্যিই খুশি হতেন, আজ ভীত হন। টর্চের আলোটা আরো জোর হয়। কে যেন কনস্টেবল গেট ধরে ঝাঁকালো। সূর্যকান্ত নির্বিকার। কল্পিত প্রতিপক্ষকে জব্বর দান দিলেন একটা, এইমাত্র। তারপর উল্টো দিকে শূন্য চেয়ারের দিকে মনোযোগ সহকারে চেয়ে রইলেন অনেকক্ষণ, যেন সোমেশ্বর বসে আছেন উল্টো দিকে চেয়ারে। সোমেশ্বর তার ছোটবেলার বন্ধু, তাস খেলার বন্ধু। সোমেশ্বর চলে গেছেন গত মাসে, সেরিব্রাল অ্যাটাকে, 4 ঘন্টার মধ্যে। পালিয়েছে শালা, মনে মনে সূর্যকান্ত বললেন। এই ঠান্ডা, নির্জন, অপমানকর, অবসরপ্রাপ্ত জীবনের গ্লানি থেকে পালিয়ে বেঁচেছে শালা। মাইজে, কে যেন ডাকলো। মৃণালিনী বললেন, কে? সূর্যকান্ত শুনতে পেলেন না কিছু, ফিরতি দান দিলেন।
বাইরে চমনলাল কোম্পানির ড্রাইভার জাগ্গু সিং দাঁড়িয়েছিল। সে হাত বাড়িয়ে একটা খাম দিল মৃণালিনীকে, বলল, সাহাব हमारा हाथ से भेजना, पैसेंजर लोके अभी हम टाटा से आया। এই ট্যাক্সি ড্রাইভারের হাতে মাসে মাসে চিঠি পাঠায় খোকা। মৃণালিনী ভদ্রতা করে বললেন, বসবে না জাগ্গু? বড় শীত পড়েছে, চা খাবে একটু? মৃণালিনী জানেন যতটুকু দুধ আছে তাতে কাল সকালে ওদের চায়ের মতোই হয়তো হবে না, কিন্তু তাহলে কি হয়? উনি হলেন গিয়ে টাটানগরের সান্যাল সাহেবের মা। উনি কি গরিব হতে পারেন? না হলেও তা দেখাতে পারেন কারো কাছে। জাগ্গু সিং ভাগ্যে সবিনয়ে বলল, নেহি মাতাজি, আবি পি কর আয়ে হে। জাগ্গু সিং এর হাতে চিঠি পেয়ে দুজনেই বড় আশ্বস্ত হলেন। খোকা চিঠি এলেই সূর্যকান্ত তার জোরে জোরে পড়েন। মৃণালিনী তার চেয়ারের পাশে দাঁড়িয়ে শোনেন, প্রত্যেকবার প্রত্যেকটি শব্দ উৎকর্ণ হয়ে। চিঠি দেখেই সূর্যকান্ত চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তাস রেখে বললেন, এসেছে? দাও দাও, আমাকে দাও। কি লিখেছে বেটা দেখি? বৌমা ভালো আছে তো? মৃণালিনী সূর্যকান্তর পাশে দাঁড়ালেন, বললেন, চিঠিটা পড়ো। বৌমার জ্বরটর বাড়ল না তো? হঠাৎ রাত করে চিঠি পাঠালো। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। সূর্যকান্ত চিঠিটা খুলেই জোরে জোরে পড়তে লাগলেন। শ্রীচরণ এসো বাবা, এখনই জামশেদপুর ফিরলাম কলকাতা থেকে। পরশু কলকাতা গেছিলাম, কারণ জয়তীর দিদি জামাইবাবুর বিয়ের অ্যানিভার্সারি ছিল। এসেই আপনার চিঠি পেলাম ও পাটনা থেকে মিলুর চিঠি। মিলু যেভাবে আমাকে লিখেছে তাতে এ সম্বন্ধে আমার কোনোই সন্দেহ নেই যে নিজেদের অভাব অসুবিধার কথা ওর কাছে বলেছেন, হয় মা নয় আপনি, অথবা দুজনেই। আমি যে আপনাদের কত খারাপ ছেলে, আমি যে আপনাদের প্রতি কোনো কর্তব্যই করি না, এসব প্রচার করেছেন। নইলে মিলুর এত বড় সাহস হতো না আমাকে এইসব কথা লেখার, মানে যাও লিখেছে। যাই হোক, মিলুর এই চিঠি পড়ে জয়তী তো রাগে পাগলের মতো হয়ে গেছে। ও চিরদিনই আমাকে বলেছে আপনাদের জন্য কিছুই না করতে। আপনাদের কোনো রকম দায়িত্বই আমাদের নয়। আজকালকার কোনো ছেলে দায়িত্ব নেয় না, নেওয়াও সম্ভব নয়। আপনাদের জন্য আমি যা করেছি জোর করেই করেছি জয়তীর বিরুদ্ধে। এখন দেখছি ভুল করেছি। আমার এখানে নানা রকম অসুবিধে। মৌকে এই মাস থেকে পিয়ানো শেখাবো ঠিক করেছি। আপনারা আপনাদের ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছিলেন, আমরা সেই রকম জন্তু জানোয়ারের বাচ্চার মতো ছেলে মেয়ে মানুষ করার কথা ভাবতেও পারি না। যাই হোক, এই মাস থেকে আপনাদের আমার পক্ষে 50 টাকার বেশি পাঠানো সম্ভব হবে না। আমার কিছুই করণীয় নেই। গত 10 বছরে আমি আপনাদের জন্য যা করেছি তাতে আপনারা আমাকে মানুষ করতে যা খরচ করেছিলেন তা শোধ হয়ে গেছে বলেই আমার বিশ্বাস। আমার এই মানসিক অবস্থাতে আর কিছুই লেখা সম্ভব নয়। এটি আপনার খোকা। সূর্যকান্ত প্রথম দিকে খুব জোরে জোরে চিঠিটা পড়তে আরম্ভ করেছিলেন। কানে কালা হওয়ার পর ওর গলার স্বর অনেক জোর হয়ে গেছে, কিন্তু চিঠিটা যত পড়তে লাগলেন ততই তার গলার স্বর নেমে আসতে লাগলো। চিঠিটা পড়া শেষ করেই চেয়ারে গা এলিয়ে দিলেন সূর্যকান্ত। বেশ কিছুক্ষণ পর মৃণালিনীর দিকে চাইলেন একবার। দেখলেন মৃণালিনীর দু চোখ বেয়ে জল ঝরছে ঝরঝর করে। বহুদিন বহু যুগ পরে সূর্যকান্ত মৃণালিনীকে হাত ধরে কাছে টানলেন, তারপর নিজের বুকের মধ্যে মাথা টেনে নিলেন। অস্ফুটে কী সব বললেন বোঝা গেল না। অনেকক্ষণ পর সূর্যকান্ত বললেন, আমি চাই যে তুমি মরো, তুমি মরে বেঁচে যাও। আমি তোমাকে টানাটারের শ্মশানে রওনা করিয়ে দিয়ে তারপর যাব। তুমি আগে যাও। মৃণালিনী অস্ফুটে বললেন, এমন এমন করে বলো না। সূর্যকান্ত বললেন, আমি চলে গেলে পেনশনের টাকাটা যে বন্ধ হয়ে যাবে। মৃণালিনী মুখে কিছু বলতে পারলেন না, শুধু মাথাটা ডান দিকে বাঁ দিকে নাড়াতে লাগলেন। বাইরে একটা পেঁচা ডেকে উঠল জোরে। এটা লক্ষ্মী পেঁচা নয়, হুতম পেঁচা। লক্ষ্মী পেঁচারা আর এখানে আসবে না কোনো দিনও।